গুলার মধ্যে অনেকগুলাই আমরা হচ্ছে ডিপ্লিট করে ফেলছি, আমরা আমাদের মানে ইকোলজিক্যাল সিলিং এর থেকে অনেক বাইরে চলে গেছি এবং এখন আরো বেশি গেছি। এখন মোস্ট প্রবলি ক্লাইমেট চেঞ্জটাও চলে আসছে এই এর বাইরে, ওই ইকোলজিক্যাল সিলিংটার বাইরে চলে আসছে। কিন্তু এটা 2015 এর ডায়াগ্রাম। আপনারা যদি এই 9 প্ল্যানেটারি বাউন্ডারি লিখে গুগল করেন এখনই দেখবেন একদম আপডেটেডটা চলে আসছে। 2005 এর 2025 এরই একটা আছে, মোস্ট প্রবলি রিসেন্টলি একটা ওরা রিলিজ করছে। আচ্ছা, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই হচ্ছে এখন মোটামুটি এটাকেই ধরা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাই এখন ধরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম, যেখানে হচ্ছে এনভায়রনমেন্টটা থাকবে আমাদের সবকিছু অপারেট করবে তার আর এবং যেটা আমি ওই কেটস ডোনাট ইকোনমি ডায়াগ্রামটা যা দেখাইলো আসলে সেটাই দেখাইছে এই সাস্টেনেবিলিটির এই ডায়াগ্রামটার ভিতরে, যে সোসাইটিটা থাকবে আমার সেন্টারে, ওইটাকে ওইটার ওইটার নিডটা ফুলফিল করতে হবে, দেন তার বাইরে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিটা চলবে, এবং কিন্তু ওইটা আবার এনভায়রনমেন্টাল বাউন্ডারির বাইরে যেতে পারবে না। আচ্ছা, এই যে এইটা একটা খুবই সুন্দর একটা কম্পারিজন দেখেন, ওরা দেখাইছে ইউনাইটেড, এ হচ্ছে প্রথম লেফট সাইডেরটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আর রাইট সাইডেরটা হচ্ছে শ্রীলঙ্কার। তো দেখেন কি দেখাচ্ছে, কেটস প্ল্যানেটারি বাউন্ডারির ওই জিনিসটা ওরা হচ্ছে ওদের ওখানে বের করছে যে ইউএসএ তে কি হচ্ছে। ইউএসএ তে ওরা দেখেন ওদের সোশ্যাল নিড গুলা, ব্লু ব্লু ওয়েজেস যেগুলা, হ্যাঁ, সোশ্যাল নিড গুলা কিন্তু ওরা মোটামুটি সব ফুলফিল করে ফেলছে, শুধুমাত্র ইএমআরইকিউ হচ্ছে আমার ইকুয়ালিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই দুইটা ছাড়া বাকি সবগুলো সোশ্যাল নিডই ওদের ফুলফিল হয়ে গেছে, তার মানে ওরা সোশ্যাল থ্রেশহোল্ডটা ফুলফিল করছে। কিন্তু ইন ডুইং সো ওরা কি করছে, ওরা কতগুলা আমাদের প্ল্যানেটারি বাউন্ডারি মানে ওই বায়োস্ফেরিক বাউন্ডারি থেকে মানে এক্সক্লুড করে ফেলছে, তার মানে ওরা কতগুলো ডিপ্লিট করছে, কতগুলো রিসোর্সেস ডিপ্লিট করে ফেলছে। মানে ওরা হচ্ছে ওদের সোশ্যাল নিড গুলো ফুলফিল করতে যায় ওরা যেই পরিমাণ কার্বন এমিশন করতেছে, যেই পরিমাণ রিসোর্স ইউজ করতেছে, তাতে আমাদের বায়োফিজিক্যাল বাউন্ডারিটা ডিপ্লিট হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড শ্রীলঙ্কা দেখেন, ওরা কোনোটাই বায়োফিজিক্যাল বাউন্ডারি ডিপ্লিট করে নাই, সো দে আর নট হার্মিং দ্য এনভায়রনমেন্ট। কিন্তু ওদের হ্যাঁ ডেফিনেটলি সেটার কারণে ওরা সোশ্যাল থ্রেশহোল্ডটাও টাচ করতে পারতেছে না, মানুষ অনেক ডিপ্রাইভড, আমাদের কান্ট্রির মতো আমাদের অনেক কিছুই ফুলফিল হয় না, যেমন এলএস লাইফ স্যাটিসফ্যাকশন একদমই ফুলফিল হয় নাই, আমাদেরও নাই লাইফ স্যাটিসফ্যাকশন ফুলফিল হয় নাই। তারপর নিউট্রিশন, আই থিঙ্ক আমাদেরটা যদি অ্যানালাইজ করা হয় নিউট্রিশন আরো কম কম আসবে আমাদের, আমি জানি না, আই থিঙ্ক সো। আচ্ছা, ইকিউ ইকুয়ালিটি নাই। তো যাই হোক, তো যদিও দেখাচ্ছে এমপ্লয়মেন্ট ওরা সোশ্যাল থ্রেশহোল্ডটা মানে পর্যন্ত পুরো করতে পারছে, উইচ ইজ গুড, বাট আমাদের হইলে নিশ্চয়ই এরকম হইতো না, জানি না, আমাদেরও এরকম ধরনের অ্যানালাইসিস হওয়া দরকার আমাদের দেশের। তো ওরা তো তারপরেও আমি দেখেন, আমি যদি এই দুইটা কম্পেয়ার করি, আমি জানি না আপনাদের কি মতামত, আমি পরে জানতে চাবো যে কে ভালো করতেছে। আমি বলবো শ্রীলঙ্কা। হ্যাঁ, এটা সত্যি যে ওরা ওদের সোশ্যাল থ্রেশহোল্ডটা টাচ করতে পারে, মানে মানুষ হ্যাপি না, লাইফ স্যাটিসফ্যাকশন দিতে পারে নাই, মানে সোশ্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করতে পারে নাই, বাট ওরা কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় রাখছে, মানে পৃথিবীটাকে দুর্যোগের মধ্যে ওরা নিয়ে যাচ্ছে না। আচ্ছা, আহ এখন আমি যেটা দেখাবো সেটা দেখলেই বুঝবেন পুরো পৃথিবীর ওভারভিউটা কি। আচ্ছা, এটা বললাম দেখেন গ্লোবাল, আচ্ছা আমাদের পুরা যে আমি গ্লোবাল রিসোর্স কনজাম্পশনের কথা বলতেছি, তো এই রিসোর্স কনজাম্পশনে আবার হচ্ছে যে বলতেছি রিডিউস রিসাইকেল, হ্যাঁ, তো এটাই সার্কুলার ইকোনমির একদম সবাই মুখস্থ, হ্যাঁ রিডিউস রিসাইকেল করতে হবে। কিন্তু আসলে কি রিডিউস সবাইকে করতে হবে? এই যে যেমন ধরেন শ্রীলঙ্কা, ওকে যদি আমি বলি তুমি রিসোর্স কম ইউজ করো, ওকে কি আমি বলতে পারি? বিকজ ওরা অলরেডি অনেক রিসোর্স কম ইউজ করতেছে, আমাদের মতো কান্ট্রি মানে আমাদের মতো যারা পুয়ার কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, আমরা রিসোর্স অনেক কম, ন্যাচারাল রিসোর্সেস কম ইউজ করতেছি এবং আমরা ওইটার বেনিফিটটা কম পাচ্ছি। তা আমি কি আসলে সোশ্যাল সাস্টেনেবিলিটিটা যদি এনশিওর করতে চাই, তাহলে কি আমি সবাইকে আসলে রিডিউস রিসাইকেলের ওই একই এর মধ্যে ফেলতে পারি কিনা, ফ্রেমের মধ্যে ফেলতে পারি কিনা? কারণ আমাদের হচ্ছে প্রচুর গ্লোবাল ইকোনমিক ইমব্যালেন্স আছে। সো গ্লোবাল ইকোনমিক ইমব্যালেন্সটা হচ্ছে রেফার্স টু অ্যান আনফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ, অর ইট মে রেফার টু ওয়ান সাইডেড ট্রেড সিচুয়েশন। সো এটাই এখন আমাদের পুরো পৃথিবীতে, এটা দেখেন। সো এটা হচ্ছে কার্বন এমিশন পার ক্যাপিটা। সো আমি বলতেছি যদিও রিসোর্স ইউজের কথা, বাট রিসোর্স ইউজের সাথেই আসলে কত কার্বন কে এমিট করতেছে এটা রিলেভেন্ট। তো যদি দেখেন একদম ব্লু কর্নার, এটা হচ্ছে যে এইটা এই এক্স সরি চলে গেছি, এই এক্স এক্সিসটা হচ্ছে আমার এই যে যেখানে দেখাচ্ছে 0 বিলিয়ন 1 বিলিয়ন 2 বিলিয়ন 3 বিলিয়ন মানে পপুলেশন, এক্স এক্সিসটা আমার পপুলেশন দেখাচ্ছে, এটা এক্স এক্সিস। আর আমার কার্সর দেখা যায়?
আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসটা তো ওই যে লম্বাটা, এটা দেখাচ্ছে এই যে এখান থেকে 0 থেকে শুরু করে 20, মানে কার্বন ডাই অক্সাইড এমিশন পার ক্যাপিটা, টন পার ক্যাপিটা পার ইয়ার, মানে পার পার্সন কার্বন ডাই অক্সাইড এমিশন ইট ইজ, মানে ওর এখন এইটা যদি দেখি তো মনে হচ্ছে কি চায়না অনেক কার্বন এমিশন করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের তো মানুষ বেশি, 2 বিলিয়ন মানুষ ওদের দেশে। হ্যাঁ, তো এখন ওদের যদি আপনি ওয়াই অ্যাক্সিসটা দেখেন এখান থেকে, তাহলে দেখবেন ওরা পার পার্সন 7.1 বিলিয়ন, পার পার্সন একজন মানুষ 7.1 বিলিয়ন টন পার ইয়ার কার্বন এমিশন করতেছে। ওয়ারেজ এই যে মিডল ইস্টার্ন কান্ট্রি, এই যে একদম কোনার যারা সবচেয়ে বড় মিডল ইস্ট, এরা পার পার্সন অলমোস্ট 19.5, হ্যাঁ 19.5 টন পার ইয়ার কার্বন এমিশন করতেছে। তার মানে এটা দেখে মনে হচ্ছে আরে চায়নায় মানুষ বেশি, ওরা তো অনেক বেশি এমিশন করতেছে, কিন্তু আপনি যদি ওয়াই অ্যাক্সিস দেখেন যে পার পার্সন এমিশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সাইডটাই যে দেখেন এশিয়া আফ্রিকা আমাদের খুবই কম। হ্যাঁ, আবার ইউএসএ দেখেন 14.4, কানাডায় দেখেন 15.2। তার মানে ডেভেলপড কান্ট্রি গুলো প্রচুর রিসোর্স ইউজ করতেছে, এবং ওদের ওদের কেন সোশ্যাল বাউন্ডারিটা তো ওদের ফুলফিল হবে, সোশ্যাল নিডটা তো ওদের ফুলফিল হবেই, কারণ ওরা প্রচুর রিসোর্স ইউজ করতেছে ওদের ওর মানে এবং এই এত রিসোর্স ইউজের কারণে ওরা যতটা মানে আমাদের এনভায়রনমেন্টটাকে বা ক্লাইমেট চেঞ্জের উপর ইম্প্যাক্ট রাখতেছে, মানে লেস ডেভেলপড কান্ট্রি গুলো কিন্তু এতটা রাখতেছে না, বাট ওইটার ইম্প্যাক্ট যায় পড়তেছে, ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা ওইটা কিন্তু অ্যাকচুয়ালি লেস ডেভেলপড কান্ট্রিরাই বেশি ফেস করতেছে। তারপরে চায়নার পর এই যে দেখেন এই কান্ট্রি গুলো যদি দেখেন, ইউকে 5.1, ওদের থেকে অনেক কম। ইউকে এখানে লাইফ অনেক বেশি অন্যান্য ডেভেলপিং কান্ট্রি থেকে লাইফ ডাউন টু আর্থ, এই জন্য আমি বলছিলাম যে এটা আর কি সিনারিওটা ডিফারেন্ট এখানে। স্পেন, টার্কি এবং এরাও কম। ইউরোপিয়ান কান্ট্রি গুলো আসলে অনেক চেষ্টা করতেছে যে এই সমস্ত মানে এই ক্লাইমেট চেঞ্জ ট্রিটি গুলোর ভিতরে থাকার এবং এই পলিসি গুলা এনশিওর করার, বাট ইউএসএ ওভাবে করে এটার ভিতরে থাকতে যাচ্ছে না, মিডল ইস্টও না। আচ্ছা যাই হোক, তারপরে লাস্টে যদি দেখি দেখেন ইন্ডিয়া, এশিয়া বাট আদার কান্ট্রি গুলো, আমাদেরটা হয়তো ইন্ডিয়ার সমানই হবে আমার মনে হয় 1.7 পার পার্সন কার্বন এমিশন, 1.7। হ্যাঁ, এখানে আবার আমাদের দেশে শ্রেণী বৈষম্য অনেক বেশি, আমাদের দেশে বা ইন্ডিয়ায় সাবকন্টিনেন্টে দেখবেন যে কিছু কিছু মানুষের কার্বন এমিশন হয়তো পার পার্সন কার্বন এমিশন ওই মিডল ইস্টের মতো বা মোর দেন দ্যাম, তাদের থেকেও বেশি। কিন্তু আমাদের মানে আবার দেখবেন কিছু কিছু মানুষের ওই 1.7-এরও নিচে। তো ওই এভারেজটা হচ্ছে 1.7 আমাদের এই সাবকন্টিনেন্টে। তো এই গ্রাফটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা দেখানোর উদ্দেশ্যই এইটা যে আমরা শুধু ওই রিউজ রিডিউস রিসাইকেল বলে এটাই সার্কুলার ইকোনমি করে ফেললাম, সার্কুলার বলে আসলে সোশ্যাল সাস্টেনেবিলিটিটাকে এনশিওর করতে পারবো না, কারণ কাকে আমি রিডিউস করতে বলবো এটাও ভেবে দেখার বিষয়। আচ্ছা, আবার চলে আসছি ওই পুরানো ওই ডায়াগ্রাম, আমার প্রিয় এটা। তো রিসাইকেল থেকে, রিসাইক্লিং ইকোনমি থেকে তো আচ্ছা ওকে আমরা আর ল্যাডার ইউজ করে সার্কুলার ইকোনমিতে আসলাম। তো সার্কুলার ইকোনমি মডেলটা আসলে কি? সার্কুলারিটি প্রায়োরিটাইজেস কন্টিনিউয়াস রিসোর্স ইউজ বাই মিনিমাইজিং ওয়েস্ট এন্ড ম্যাক্সিমাইজিং রিউজ এন্ড রিসাইকেল, যেটা আপনারা অনেকেই বলছেন ওই menti.com-এ। যতক্ষণ বেশি পারা যায় লুপের ভিতরে রাখা, ম্যাক্সিমাইজিং দা টাইম, যে কতক্ষণ আমি রাখবো রিসোর্স গুলাকে। আর ডিজাইন এন্ড প্রোডাক্ট লাইফ সাইকেল, ডিজাইনিং ফর ডিউরেবিলিটি, রিপেয়ারেবিলিটি এন্ড রিসাইকেলেবিলিটি। হ্যাঁ, আমাদের আর্কিটেক্ট হিসাবে এগুলা আমাদের একটা কনসিডারেশন সবসময় থাকে, যে এখন সবসময় বলি যে আমরা ডিজাইন ফর ডিউরেবিলিটি এন্ড রিউজেবিলিটি আমরা করতে চাই, যে মানে ডিউরেবিলিটি করি বাট রিউজেবিলিটিটা এখনো আমরা ওভাবে করে প্র্যাকটিস করি না, যে আচ্ছা আমি এই বিল্ডিং এর মডিউলটা ডিজাইন করছি, আমার এই ওয়ালটা এটা আবার এইভাবে করে রিউজ করা যাবে ওই জায়গায়, বা আমার এই স্ট্রাকচারাল আইটেমটা স্ট্রাকচারাল জিনিসটাকে আমি আবার আরেকটা বিল্ডিং এ এভাবে ইউজ করতে পারবো, আমি যদি এই গ্রিড ফলো করি তাহলে আমি আরেকটা বিল্ডিং এ এভাবে ইউজ করতে পারবো। আমি হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো কথা বলতেছি, কিন্তু এটাই সত্য যে মানে আমরা যদি ওই জিনিসগুলো মডিউল গুলো ফলো করতে পারি, এটা রিউজেবিলিটিটা অনেক বাড়বে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা অনেক আগে থেকেই বলে আসতেছি যে হ্যাঁ আসলে এভাবে তো আমরা সার্কুলার ইকোনমি বুঝলাম, বাট এটা কি আসলে ফিজিবল? ইজ সার্কুলার ইকোনমি ফিজিবল অর সাস্টেনেবল, অর ইজ ইট অ্যাকচুয়ালি পসিবল? মানে আসলে কি সার্কুলার করে ফেলা পসিবল? এখন এটা আরেকটু দেখি। এখন সার্কুলার ইকোনমিটাকে আবার 4টা ফ্লো, 4 ফ্লোতে ভাগ করছে। তো ফ্লোর 4টা ফ্লো কি? যে প্রথমটা ন্যারোইং ডাউন, মানে কমাইতে হবে, মানে আমি যতটা কমাইতে পারি, ইউজলেস করো। দেন স্লো করো, মানে হচ্ছে তুমি রিপেয়ার করো, রিউজ করো, রিফারবিশ করো, মানে ওইটাকে তুমি নেচারে ফেলে দেওয়ার আগে যতটুকু সম্ভব ইউটিলাইজ করো। দেন সাইকেল করো, মানে ওটাকে তুমি রিসাইকেল করো, তারপর রিজেনারেট করো, মানে আবার ওইটাকে র ম্যাটেরিয়াল হিসাবে তুমি আবার লুপে ঢুকায় দাও, রিজেনারেট করো। তো আমি মেইনলি যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে ন্যারো ডাউন,
মানে এই আমি হচ্ছে এই ফ্লোটাতে কাজ করতেছি, ডিজাইনিং ফর লেস উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিডস অফ সোসাইটি। তো আমি ডিজাইন করব মানে যত লেস রিসোর্স ইউজ করা যায় তত লেস রিসোর্স ইউজ করে, কিন্তু আমি আবার সোশ্যাল নিডটাকেও কম্প্রোমাইজ করতে চাই না, উইদাউট কম্প্রোমাইজিং দ্য সোশ্যাল নিড। তো এখন আমি যেটা বলতে চাই আমার রিসার্চে বা আমার পিএইচডিতে, সেটাতে দেখা যাচ্ছে যে আমি যদি ডিজাইন ফর লেস করি, এটা তো হচ্ছে এনভায়রনমেন্টকে অ্যাড্রেস করতেছে, কারণ আমি রিসোর্স কম ইউজ করতেছি। আমি সোসাইটির মাইন্ডসেটটাও আমি অ্যানালাইজ করবো যে ওরা আসলে কি চায়, ডিজাইন ফর লেস করলে কি ওদের জন্য ভায়াবল হয় কিনা, বা ওরা হ্যাপি কিনা, হ্যাপি না হলে ওরা কেন হ্যাপি না। হ্যাঁ, তো আমাদের কোনো মানে আমাদের যে কনজাম্পশন প্যাটার্ন, মানে আমরা কেন আনলিমিটেড কনজাম্পশন করি, এটাকে কোনোভাবে মানে কন্ট্রোল করা যায় কিনা। আবার এখানে ইকোনমিক্যালি আমার আইডিয়াটা ভায়াবল কিনা, যদি ইকোনমিক্যালি ভায়াবল না হয় তাহলে তো আসলে বিজনেস এটাকে প্রমোট করবে না, নিতে যাবে না। হ্যাঁ, এটা এফিশিয়েন্ট হবে না। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট আমি জাস্ট গ্লোবাল সার্কুলার ইকোনমি কনসেপ্টটা কি আর গ্লোবাল সিনারিওটা এখন কি পর্যায়ে আছে সেটার একটা আলোচনা করলাম। তো নেক্সট টপিক হচ্ছে ইনকর্পোরেশন অফ দা সাস্টেনেবল কনজাম্পশন আইডিয়া ইন ইউকে হাউজিং কনস্ট্রাকশন। সো এইখানে আমি মেইনলি আমি কি করতেছি সেটা একটু বলবো, আর আপনাদের বোরিং লাগলে বলেন, আমরা 5 মিনিট ব্রেক দিতে পারি, কারণ আমি জানি এটা খুবই বোরিং, কারণ শুধু থিওরি, মানে কোনো ইন্টারেস্টিং কিছু নাই। বোরিং লাগলে আমি 5 মিনিট ব্রেক দিতে পারি, কারণ হচ্ছে আমার থার্ড চ্যাপ্টার আগে এমনি আমি চিন্তা করছিলাম একটা ব্রেক দিব। ব্রেক কি এখন দিব না পরে দিব? না না, আমার মনে হয় চালাই যাওয়া উচিত। ব্রেক দরকার নাই, সবাই আছে লাইনে। আচ্ছা ঠিক আছে, মানে আমি জানি এগুলা অনেক বেশি বোরিং, কারণ কোনো ইন্টারেস্টিং কোনো ডিজাইন নাই, কিছু নাই, মানে জাস্ট কথা কথা কথা, খালি থিওরি। আচ্ছা ওকে, সো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সাথে ব্রেক চাইছে, ঠিক আছে, কিন্তু তোমার ব্রেক লাগবে কিনা সেটা বলো, কারণ না, বলতেছো আমার তো ব্রেক তুমি লাগবে না। ঠিক আছে, ওকে। আমি আমি এখন ক্লাস যেগুলো নেই সেগুলো আমার 7 ঘন্টার ক্লাস, এক একটা ক্লাস পুরো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত। হ্যাঁ, ব্রেক থাকে মাঝে মাঝে, 2 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ব্রেক থাকে। তো আমি টানা 2 ঘন্টা কথা বলতে পারবো, আমার সমস্যা নেই। আচ্ছা, সো টপ 2 এখানে আমি মেইনলি আমি যা করতেছি ওইটা একটু দেখাবো, বিকজ মানে এই সাস্টেনেবল সার্কুলার ইকোনমিতে তো ইউকে তো অনেক কাজ হচ্ছে, বাট আমি কি করতে চাচ্ছি, আমার রিসার্চ ফাইন্ডিংটা কি বা রিসার্চ প্রবলেম এই পর্যন্ত এখনো তো শেষ হয়নি। আমি নিজে এই পর্যন্ত আমি রিসার্চ প্রবলেম কি খুঁজে পাইছি, আর যেটা আমি করতে চাচ্ছি সেটা কেন করতে চাচ্ছি সেটা খালি একটুখানি বলবো। তো জানি না এরপর আমার রিসার্চ ফাইন্ডিং শেষ পর্যন্ত কি আসবে, জানি না। আচ্ছা, তো প্রথমেই আমি যখন লিটারেচার রিভিউ গুলো শুরু করতেছি, তো যখন আমি বলছি সাস্টেনেবল সার্কুলার ইকোনমি, তখন অনেকগুলা জিনিস, অনেকগুলা আমার কাছে অনেক বেশি পাজেলড হয়ে গেছিলাম। আমার কাছে অনেক ট্রিকি লাগছে যে আসলে কি, যে কিভাবে এনশিওর করা যাবে, অনেকগুলা লুপ এখানে, এইটা করলে ওইটা এনশিওর হয় না, ওইটা করলে ওইটা এনশিওর হয় না, তাহলে এটা আসলে কিভাবে, মানে আমার কাছে অনেক পাজেলড লাগতেছে। এবং টু বি অনেস্ট, সাস্টেনেবল সার্কুলার ইকোনমির ফ্রেমওয়ার্কটা কোনো দেশে কোথাওই এখনো প্রপারলি ইমপ্লিমেন্ট হয় নাই, বাট সবাই অনেক চেষ্টা করতেছে আর কি। আচ্ছা, তো কি তাহলে সাস্টেনেবল সার্কুলার ইকোনমি যখন বলতেছি তখন হচ্ছে নট অনলি সার্কুলার ইকোনমি, সাস্টেনেবল সার্কুলার ইকোনমি, বাট সাস্টেনেবল হচ্ছে কিনা, এনশিওরিং কোলাবোরেশন বিটুইন 3 পিলার্স অফ সাস্টেনেবিলিটি। মানে আমি যদি এটাকে সাস্টেনেবল করতে চাই, আমার 3টা পিলার, সাস্টেনেবিলিটির যে 3টা পিলার, এনভায়রনমেন্টাল, সোশ্যাল আর ইকোনমিক্যাল, ওইটা আমার কোলাবোরেট করতে হবে উইদিন দ্য সার্কুলার ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আচ্ছা, দেন ফার্স্ট তারপরে আমি কত কিছু পেপার পড়লাম, পড়ে দেখলাম আচ্ছা সোসাইটির ডিমান্ড, তার মানে ইকোলজি আর ইকোনমি এই দুইটাকে মানে ভিতরে থাকতে হবে, যে সোশ্যাল সাস্টেনেবিলিটি লাইজ ইন ফুলফিলিং দ্য ডিমান্ডস অফ দ্য সোসাইটি। নাও কনসিডারিং দ্য কনজাম্পশন প্যাটার্ন, মানে আমরা যেরকম আনলিমিটেড কনজাম্পশন করি, কনজাম্পশন প্যাটার্ন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য সার্কামস্টেন্সেস, যে আমরা কতটুকু কনজিউম করতেছি, এটা তো আসলে আমার কতটুকু কনজিউম করা সাস্টেনেবল আমার জন্য দরকার, সেটা তো আসলে বাইর করতে হবে। তো এটা কিভাবে বের করব? দ্য পারসেপশন অফ গুড লাইফ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, মানে কতটুকু হইলে আমার লাইফটা গুড হবে, এটা তো পার্সন টু পার্সন এবং রিজিয়ন টু রিজিয়নও ডিফারেন্ট। সব দেশ, সব কান্ট্রি, সব কালচারে মানুষ একভাবে দেখে না। ব্রিঙ্গিং দ্য কনজাম্পশন প্যাটার্ন অ্যামং ডিফারেন্ট সোসাইটিজ ইজ চ্যালেঞ্জ। সো আমি একটা সাস্টেনেবিলিটির আইডিয়া দিলাম, কিন্তু এটা তো ওই সোসাইটির জন্য ওইটা মানে একসেপ্টেবল নাও হইতে পারে। তো যদি না হয়, দেন ইট উইল নট বি সোশ্যালি সাস্টেনেবল,
তারপরে চিন্তা করলাম আচ্ছা ইকোলজি আর ইকোনমিকে আমি কিভাবে এক করব। দ্য এক্সিস্টিং ইকোনমিক সিস্টেম ক্যারেক্টারাইজড বাই দ্য আনলিমিটেড কনজাম্পশন রিকোয়ার্স রিস্ট্রাকচারিং টু ইনকর্পোরেট দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল ইকোনমি, সো দ্যাট এটা আরেকটা টার্ম ইকোলজিক্যাল ইকোনমি অ্যাজ আ সাবসেট এমফাসাইজিং ফিনিট কনজাম্পশন প্যাটার্ন। মানে ইকোলজিক্যাল ইকোনমিটা হচ্ছে আমাদের আনলিমিটেড কনজাম্পশনটাকে বলে ফিনিট কনজাম্পশনে নিয়ে আসতে, যে আমরা চাইলেই আনলিমিটেড কনজাম্পশন করতে পারবো না। হতে পারে, আচ্ছা আমি এটা বলি, আচ্ছা সোসাইটিস ডিমান্ড প্লাস ইকোনমি, এখন এই দুইটাকে আমি কিভাবে এক করব। দেয়ার শুড বি আ ফার্ম ডেফিনেশন, basic firm definition of basic need. We cannot allow people to over consume only because they can pay for it. মানে আমার ডিমান্ডটাকে, মানে আমি শুধু পে করতে পারি বলেই আমি কোনো একটা কিছু পাবো, কিনতে পারবো, এই জিনিসটাকে আসলে কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু ওভার কনজাম্পশনটাকে কখনোই আটকাইতে পারবো না। এবং এইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি যে পে করলে আমি জিনিসটা পাবো, তাহলে আমাদের পুরো মানে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। নট অনলি দ্য সার্কুলার, মানে আমাদের অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। এই যে আমাদের অনৈতিক কাজ করার দিকে যে টেন্ডেন্সি, ভেবে দেখেন এটাও কিন্তু মানুষের চেঞ্জ হয়ে যাবে। সে যদি জানে আমার কাছে 200 কোটি টাকা থাকলেই আমি 200 কোটি টাকার আরাম পাবো না, তখন কিন্তু সে আর 200 কোটি টাকা চাবে না। ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে। আপনি বলে দেন, মিউট করে দাও সৌরভ, সবাইকে মিউট করে দাও। ও আমি ভাবছি আমাকে বলতেছে। আচ্ছা, তো তারপরে যেটা দেখলাম যে সাস্টেনেবল ইকোনমি হচ্ছে সোসাইটি আর ইকোলজিকে একসাথে যখন করতে পারবো তখনই ওটা আমরা সাস্টেনেবল ইকোনমি বলতে পারবো। সো কনসিডার দ্য ইকোনমি অ্যাজ অ্যান অর্গানাইজেশন ডিপেন্ডেন্ট অন সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে আমরা যদি ইকোনমিটাকে এমন একটা জিনিস অর্গানাইজেশন করি যেটাকে হচ্ছে সোসাইটির নিড এবং এনভায়রনমেন্টের মধ্যে ডিপেন্ডেন্ট থাকতে হবে। দেখেন কথাগুলা কিন্তু আমি আগের টপিকে আগের চ্যাপ্টারে যেগুলো বলে আসছি সেগুলোর সাথে রিলেভেন্ট, যে আমার ইকোনমিটাকে একদম ইচ্ছা মতো এক্সপ্লোর করতে দেওয়া যাবে না, আনলিমিটেড কনজাম্পশনের দিকে যাইতে দেওয়া যাবে না। এটাকে আমাদের সোশ্যাল নিড দিয়ে এবং আমাদের ইকোলজিক্যাল বাউন্ডারি দিয়ে ব্যালেন্স করে রাখতে হবে। আচ্ছা, এবার যখন ওই যে প্রথম যে সমস্যাটা বললাম এটা কিভাবে সমাধান করতে পারি, ফাইন্ড আউট লোকাল রিসোর্স বাউন্ডারি, যে একটা লোকাল, হ্যাঁ যেহেতু আমি সবাইকেই বলতে পারবো না এইটুকুই তোমার বাউন্ডারি, সব কালচারকে সব জায়গাকে আমি একটা বাউন্ডারিতে সেট করতে পারবো না। সো আমরা লোকাল রিসোর্স বাউন্ডারির কথা ভাবতে পারি। সো ফাইন্ড আউট লোকাল রিসোর্স বাউন্ডারি এন্ড ইমপ্লিমেন্ট দ্য ইন্ডিকেশনস অফ সাস্টেনেবল কনজাম্পশন, যে ওই লোকালিটির জন্য সাস্টেনেবল কনজাম্পশনটা আসলে কি। পোকা লাগবে রেখে দিলে, অনেক সময় গরম লাগে দিলে। আচ্ছা, তারপরে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ক্যান বি আ গাইডলাইন টু ন্যারো ডাউন দ্য বেসিক ডিমান্ড। আমাদের তো একটা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে কতগুলা, 17টা। তো ওইটা আমাদের একটা গাইডলাইন হইতে পারে যে এগুলা ফুলফিল হচ্ছে কিনা। যদি এগুলো ফুলফিল হয়ে যায় তার মানে আমরা সোশ্যালি সাস্টেনেবল। আচ্ছা, এখানে ছিলাম। সো যেটা বলছি যে একটা টার্ম বললাম ইকোলজিক্যাল ইকোনমি, কিভাবে এই দুটাকে এক করা যায়। আ প্রোডাক্ট ক্যান হ্যাভ টু ভ্যালুজ, ইকোনমিক ভ্যালু এন্ড ইকোলজিক্যাল ভ্যালু, এন্ড কনজিউমার হ্যাভ টু পে বোথ। যদি একটা প্রোডাক্টের দুইটা ভ্যালু থাকে, যে ইকোনমিক ভ্যালু যেটা করতে আমার এত টাকা খরচ হয়েছে, এন্ড ইকোলজিক্যাল ভ্যালু যেটা করতে আমার কতটা কার্বন নিঃসরণ হয়েছে, কতটা এনভায়রনমেন্টকে ডিপ্লিট করতে হয়েছে, সেটার একটা ভ্যালু যদি আমরা বের করতে পারি এবং ওইটাকে যদি প্রোডাক্ট ভ্যালুর মধ্যে অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ওই কনজাম্পশনটা অনেক কমায় আনতে পারবো। আচ্ছা, আবার এখান থেকে এটা ওই ইকোলজিক্যাল ইকোনমির সাথে আবার এই প্রবলেমটা আবার একটু অ্যাসোসিয়েটেড হয়ে যায় যে হাউ ক্যান উই চেঞ্জ দ্য পারসেপশন অফ লিভিং আ হ্যাপি লাইফ উইথ লিমিটেড রিসোর্সেস, ইজ দেয়ার এনি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সো হ্যাঁ, এই যে আমি কতটুকুতে আমি খুশি থাকবো, এটাকে একটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। ওকে, নেক্সটে চলে যাই। তো তারপরে এটার জন্য আমরা জানি, আমরা সমাজ বিজ্ঞানে পড়ছি ছোটবেলায় যে বার্টার সিস্টেম। হ্যাঁ, তো আমরা কি এনশিয়েন্ট টাইমের বার্টার সিস্টেম, বিনিময় প্রথার মতো কিছু ভাবতে পারি যে আচ্ছা তুমি এটুকু দিলে আমি এইটুকু দিব। হ্যাঁ, তাহলে কারণ আমরা টাকা দিয়ে কিনি বলে অনেক সময় আমরা ওইটাতে কত রিসোর্স ইউজ হচ্ছে, মানে টাকা দিয়ে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট পার্সোনাল লেভেল কার্বন অফসেট, যে আমাদের তো কার্বন অফসেট করতে হয় বিজনেসের জন্য বিভিন্ন কারণে, তো আমরা পার্সোনাল লেভেলেও কি কার্বন অফসেট করতে পারি কিনা। আর ক্যান উই, এগেইন আমি বার্টার সিস্টেমের কথাটা আবার বলছি এখানে। তো লাস্টলি আচ্ছা, কিছু কিছু গবেষক বলতেছে যে সার্কুলার ইকোনমি কনসিডার সার্কুলার ইকোনমি অ্যাজ এ প্রি রিকুইজিট অফ সাস্টেনেবিলিটি।
সো তখন আবার কিছু মানুষের আর কি আবার একটা দ্বিমত আসতেছে যে আচ্ছা ঠিক আছে, বাট সার্কুলার ইকোনমি কি আসলে প্র্যাকটিক্যালি একটা ফিজিবল অ্যাপ্রোচ? সো এগুলো হচ্ছে জাস্ট আমি যে প্রবলেম গুলার ভিতর দিয়ে গেছি আমি লিটারেচার রিভিউ করার সময়, সেগুলো আমি এক জায়গায় করার চেষ্টা করছি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো সবকিছু থেকে আমি মোটামুটি একটা যে পয়েন্টে আসছি কনক্লুশনে যে অ্যানালাইজ ওয়েদার দ্য বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ইজ ইফেক্টিভলি অ্যাড্রেসিং দ্য নিডস অফ সোসাইটি and considering the practices, materials, and methodologies being employed and their impact on environmental sustainability, resource efficiency, and overall well-being of the community. তো এইটুকু যদি আমি দেখতে পারি তাহলে মানে এইটুকু অ্যাড্রেস যদি আমি করতে পারি আমার প্রজেক্টে, তাহলে আমি বলতে পারবো যে আচ্ছা ওকে, আমি তাহলে সাস্টেনেবল সার্কুলার ইকোনমিক ফ্রেমওয়ার্কের একটা টুল আমি আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা, তো যে রিসার্চ প্রবলেম গুলো আমি পাইছি অনেক লিটারেচার রিভিউ এর পরে এই টপিকে, সেটা হচ্ছে দ্য এক্সিস্টিং ইকোনমিক সিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই আনলিমিটেড কনজাম্পশন, মানে আমাদের টাকা থাকলেই আমরা কিনতে পারি, এটা একটা সমস্যা। সোশ্যাল এন্ড ইকোলজিক্যাল ভ্যালু ইজ নট ইনক্লুডেড ইন প্রোডাক্ট প্রাইস, মানে আমার সোশ্যাল ভ্যালু যে একটা কিছু তৈরি করতে আমার কতটুকু সোশ্যাল ভ্যালু লাগতেছে বা কতটুকু ইকোলজিক্যাল ভ্যালু আমরা এনভায়রনমেন্ট ডিপ্লিট করছি সেটা আমার প্রোডাক্ট ভ্যালুতে থাকে না। তো এটা একটা সমস্যা। আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, ওই যে ওই ডায়াগ্রামটা যে দেখাইলাম যে রিসোর্স কিন্তু আনইভেনলি ডিস্ট্রিবিউটেড। সো আমি গড়পড়তা সবাইকে রিডিউস বলে দিতে পারবো না, কে রিডিউস করবে সেটাও ভাবতে হবে। আচ্ছা, হাউ ক্যান উই চেঞ্জ দ্য পারসেপশন দ্যাট হ্যাপি লাইফ ইজ কানেক্টেড টু অ্যাফ্লুয়েন্স? আমাদের একটা পারসেপশন আছে যে অনেক আছে, আমার অ্যাফ্লুয়েন্ট জিনিসপত্র আছে মানেই আমি হ্যাপি। তো এই যে একটা মানুষের পারসেপশন, এই পারসেপশনটা আসলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? হাউ সাস্টেনেবল ইজ সার্কুলার ইকোনমি, মানে সার্কুলার ইকোনমির যে আইডিয়াটা এটা আসলে কতটা সাস্টেনেবল? আর আমি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আইডেন্টিফাই করছি এই লিটারেচার রিভিউর সময়, এবং ওইটা থেকেই আমি ওই যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো আমি পাইছি ইউকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, সেখান থেকেই আমি আমার ফাইনাল মেইন রিসার্চ টপিকটা যে আমি, কারণ আসলে সাস্টেনেবল সার্কুলার ইকোনমি ইন ইউকে কনস্ট্রাকশন তো অনেক বড় এরিয়া, অনেক বড়, লোডস অফ ওয়ার্ক টু ডু ইন দিস সেক্টর। তা আমার এই সেম পিএইচডির আন্ডারে আমরা 4 জন কাজ করতেছি, আরো 3টা পিএইচডি স্টুডেন্ট আছে। তো আমি কিসে ফোকাস করব, আমি কোন একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করব, সেটা আমি বের করতে যাই যে যেই মানে ডেটাগুলো পাইছি, ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো পাইছি, সেখান থেকে আমি আমার মেইন রিসার্চ আইডেন্টিফাই করছি। তো প্রথমে পাইছি যে কেন সার্কুলার ইকোনমি ইম্পর্টেন্ট, কারণ রিসার্চে দেখা গেছে যে সার্কুলার ইকোনমি কুড মিট হিউম্যান নিড using only 70% of the current material consumption but only 7.2% of global economy is circular। মানে কেন সার্কুলার ইকোনমি ইম্পর্টেন্ট, কারণ আমরা সার্কুলার ইকোনমির ফ্রেমওয়ার্কটা যদি ইউজ করতে পারি সব ডেভেলপমেন্ট সেক্টরে, আমরা এখন যত ম্যাটেরিয়াল ইউজ করতেছি পৃথিবীর গ্লোবাল, তো তার 70% ম্যাটেরিয়াল ইউজ করেই আমি আমাদের সব নিড, আমাদের যত 8 বিলিয়ন পিপলের নিড ফুলফিল করতে পারবো। তার মানে 30% ম্যাটেরিয়াল আমরা আজ এক্সট্রা আননেসেসারি ইউজ করতেছি। তো কিন্তু পুরা গ্লোবাল ইকোনমিক সিস্টেমের অনলি 7.2 সার্কুলার, মানে এখনো যেটা বলতেছি গ্লোবালিও সার্কুলার ইকোনমি ফ্রেমওয়ার্কটা এখনো এস্টাবলিশ না, মাত্র 7.2% সার্কুলার। আচ্ছা, কনস্ট্রাকশন, এখন আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আসে, আমাদের বিল্ট এনভায়রনমেন্টে। সো কনস্ট্রাকশন অ্যাকাউন্টস ফর 50% অফ গ্লোবাল রিসোর্স কনজাম্পশন হুইচ ইজ হিউজ। মানে গ্লোবাল যত রিসোর্স কনজিউম করি তার মধ্যে 50% করি শুধু কনস্ট্রাকশনের জন্য, আর বাকি সব ধরেন ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফুড, অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য। And 35% of waste is generated from construction and demolition waste, making up to, আচ্ছা প্রথমটা এখানে, আচ্ছা আমি এখানে প্রথম ডেটাটা গ্লোবাল, আর পরের যে ডেটাটা দিছি 35% অফ ওয়েস্ট উইথ কনস্ট্রাকশন এন্ড ডেমোলিশন ওয়েস্ট মেকিং আপ 62% ওয়েস্ট ইন ইউকে, মানে পরের ডেটাটা কিন্তু আমার হচ্ছে ইউকে ডেটা দিয়ে ফেলছে, আমি দুইটা আসলে একসাথে দিয়ে ফেলছি। যে ইউকে তে এটা হয় 62% হচ্ছে ওয়েস্ট উইথ কনস্ট্রাকশন এন্ড ডেমোলিশন ওয়েস্ট হয়। আর আবার ইউকে যে বিল্ডিং গুলো আছে তার ভিতরে 12.3 মিলিয়ন বিল্ডিং এর ভিতরে 11 মিলিয়ন বিল্ডিং আর রেসিডেন্সিয়াল। তো যেহেতু 11 মিলিয়ন বিল্ডিং রেসিডেন্সিয়াল, ইট মিনস সিগনিফিকেন্ট নাম্বার অফ বিল্ডিংস আর ইউজড এজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাতে আমি চিন্তা করলাম ঠিক আছে আমি তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়েই কাজ করি, যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সংখ্যাই অনেক বেশি। আর the UK government has planned to build 1.5 million new homes, could significantly impact the country's carbon budget, potentially depleting the 2050s budget by 2036. UK government এখন UK তে যে
মানে আবাসন সমস্যা আছে, সো হাউজিং ক্রাইসিসটা এলিমিনেট করার জন্য ওরা প্ল্যান করছে আগামী কিছু বছরের মধ্যে ওরা 1.5 মিলিয়ন নিউ হোম ওরা বিল্ড করবে। বাট ওরা যদি 1.5 মিলিয়ন নিউ হোম বিল্ড করে তাহলে ইউকের এই ডোমেস্টিক সেক্টরে, হাউজিং ডেভেলপমেন্ট সেক্টরে, আচ্ছা এটা তো জানেন যে ইউকে হচ্ছে 2050 মধ্যে নেট জিরো হইতে চায়। ইউকের এটা টার্গেট, নেট জিরো হওয়া, যে ওরা একদম একটা নেট জিরো কান্ট্রি হবে, মানে ওদের থেকে কোনো কার্বন এমিশন হবে না, মানে পুরোটাই ইয়ে হয়ে যাবে, নেট জিরো হয়ে যাবে কান্ট্রিটা। তো ওদের এই জন্য ওদের প্রত্যেকটা সেক্টরে একটা কার্বন বাজেট দেওয়া আছে, যে নেট জিরো হওয়ার জন্য এই সেক্টরে তুমি এত টন, এত মেট্রিক টন, এই সেক্টরে এত মেট্রিক টন কার্বন তুমি এমিট করতে পারবা। তো ওরা যদি 1.5 মিলিয়ন হাউস তৈরি করে তাহলে হচ্ছে ওরা 2050 ওদের যে বাজেট, কার্বন বাজেট, সেটা 2036 এর মধ্যে ডিপ্লিট করে ফেলবে, মানে ইউজ করে ফেলবে। তার মানে এই 1.5 মিলিয়ন হোম তৈরি করার যে প্ল্যানটা, এটা ভায়াবল না এনভায়রনমেন্টালি। হ্যাঁ, ওদের 2050 এর মধ্যে নেট জিরো হওয়ার জন্য এটা ভায়াবল না। তো তার মানে তাহলে এটা একটা প্রবলেম, এটা একটা রিসার্চ প্রবলেম। সো হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? এটা এই জন্য আমি ভাবলাম ওকে আমি রেসিডেন্স নিয়ে কাজ করবো, এবং ওরা তো প্ল্যান করছে 1.5 মিলিয়ন হাউস করার, ওদের হাউজিং ক্রাইসিসটার সাথে কমব্যাট করার জন্য। তাহলে আমি এটা নিয়ে কি করতে পারি? আচ্ছা, তো তাই আমার মেইন রিসার্চ হচ্ছে অপটিমাইজিং দ্য এক্সিস্টিং হাউজিং স্টক। আর ইউকে তে, পুরো ওয়েস্ট ইউরোপের মধ্যে, ইউকে যেহেতু অনেক বছর, হাজার বছর আগে থেকে ডেভেলপ, পুরো ওয়েস্ট ইউরোপের মধ্যে ইউকের হচ্ছে সবচেয়ে বেশি আনইউজড বিল্ডিং স্টক আছে। মানে ওদের আনইউজড বিল্ডিং এত আছে যেগুলো পড়ে আছে অলরেডি, ওর ইউজ হচ্ছে না। তো সেগুলাকে যদি আমরা ইউজ করতে পারি, বা মানে অল্প ইউজ হচ্ছে, সেগুলোকে যদি আমরা ইউজের ভিতরে আনতে পারি, এক্সিস্টিং হাউজিং যে ওদের স্টক, ওটাকে যদি আমরা অপটিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকগুলা এই মানে 1.5 মিলিয়ন বাড়ি থেকে অনেকগুলা বানানো, হাফ অফ দা হাউসেস মেবি, জানি না এখনো, হয়তো আমরা কম বানাতে হইতে পারে। তো আমার মেইন রিসার্চ হচ্ছে অপটিমাইজিং দ্য এক্সিস্টিং হাউজিং স্টক, যেহেতু অনেক আছে, এন্ড অ্যাডভান্সিং সাস্টেনেবল সার্কুলারিটি ইন ইংল্যান্ডস কনস্ট্রাকশন সেক্টর। সো মেইনলি আমি হাউজিং কনস্ট্রাকশন সেক্টরটার দিকেই বেশি নজর দিব, কারণ যেহেতু আমি এই রিসার্চ প্রবলেমটা আইডেন্টিফাই করছি। আচ্ছা, এখন এটা হচ্ছে লাস্ট সেন্সাস ইউকে 2021 এর সেন্সাস। সো এখানে হচ্ছে ওরা দেখাচ্ছে যে কোন কোন এরিয়ায় ওদের কতগুলা হাউস ওভারক্রাউডেড আছে, কত পার্সেন্ট হাউস ওভারক্রাউডেড আছে, কত পার্সেন্ট হাউস স্ট্যান্ডার্ডলি অকুপাইড আছে, আর কত পার্সেন্ট হাউস আন্ডার অকুপাইড আছে। তো যদি আমরা দেখি, হাইস্টটা হচ্ছে এই যে আমি ইউকে, আমি মেইনলি ইংল্যান্ডে ফোকাস করতেছি, তো আমি ইংল্যান্ডেরটা দেখাইলাম। তো ইংল্যান্ডে দেখেন 68.84 ডোমেস্টিক মানে বিল্ডিংস হচ্ছে আন্ডার অকুপাইড আছে, মানে যতটুকু স্পেস ওদের আছে ততটুকু পুরো ইউটিলাইজ হচ্ছে না। তার মানে যতটুকু বাড়ি ওদের দরকার তার থেকে অনেক বেশি এরিয়া নিয়ে ওরা থাকতেছে। আমাদের বাংলাদেশেও এই সমস্যা আছে, অনেক বড় বড় আমরা ফ্ল্যাট বানাই, যেটা হয়তো সবসময় ফাংশনাল না, দরকার লাগে না। আচ্ছা, এবার আমি তো শুধু এইটুকুই আইডেন্টিফাই করছি। এবার আরেকজন একটা সিনিয়র, ওরাও এই ধরনের একটা প্রজেক্ট করতেছে। তো ওনাদের প্রজেক্টে ওনারা আরেকটা জিনিস খুঁজে বের করছে, ভেরি ইম্পর্টেন্ট, আমি ওনাদের ডেটাটা এটা এখানে উল্লেখ করছি। 11.7 million ton of carbon dioxide comes from the excess housing space। মানে হাউজিং স্পেস থেকে, মানে হাউজিং স্পেস অপারেট করার জন্য তো আপনার একটা অপারেশনাল কার্বন লাগে, মানে হচ্ছে এটা মেইনটেইন করার জন্য, এটা ঠান্ডা বা গরম রাখার জন্য একটা, কারণ এখানে তো হোম হিটিং প্রচুর পরিমাণে আপনার কার্বন এমিশন করে। তো ওইটা মেইনটেইন করার জন্য আমার যতখানি মানে পুরো ডোমেস্টিক রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলাকে হিটিং এর বা কুলিং এর জন্য বা মেইনটেনেন্সের জন্য আমার যতখানি কার্বন নিঃসরণ হয়, এমিট হয়, তার 16% হয় এক্সট্রা স্পেস থেকে, ওই যে মানে আন্ডার অকুপাইড যে স্পেস গুলা। সো হুইচ ইজ 11.7 মিলিয়ন টন। তার মানে ওই এক্সট্রা স্পেস গুলাকে যদি সামহাও আমরা অকুপাই করতে পারি, which sounds very impossible at this point, এখন অনেক ইম্পসিবল লাগে, বাট আমি জানি না, হয় যদি আমি এরকম কোনো প্রপোজাল তৈরি করতে পারি, তাহলে আমি কিন্তু 11.7 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড যে এমিট হচ্ছে ওই এক্সেস স্পেস থেকে, ওই কার্বন নিঃসরণটা কিন্তু আমি কমায় ফেলতে পারি। মানে ওই স্কোয়ার ফিটের বাড়ি, মানে আমার আর বিল্ডিং আমার বিল্ড করা